ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলেই প্রায় পূর্ব পরিচিত। তো তোমরা সকলেই জানো দেববাণী পীঠের পক্ষ থেকে আজ এই সান্ধ্যকালীন সময়কে জ্ঞানময় করার জন্য এই সংস্থার পক্ষ থেকে আস্তিক দর্শনের মধ্যে একটি অন্যতম দর্শন হলো সাংখ্য দর্শন। এই দর্শন নিয়ে আজকে বক্তৃতা দেবেন, বিশেষ বক্তৃতামালা দেবেন ডক্টর সন্তু কুমার পান মহাশয়। এই ক্লাস করার জন্য উপস্থিত সকল শ্রোতাবৃন্দদের স্বাগতম এবং এই সংস্থার সমস্ত শিক্ষকবৃন্দদের সশ্রদ্ধ প্রণাম, যারা অহর্নিশি এই সংস্থার উন্নয়নের জন্য অর্থাৎ অল্প পারিশ্রমিকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছেন। এখন আমি আমাদেরই এই সংস্থার সহপীঠাধীশ অর্থাৎ সহ সেক্রেটারি ডক্টর সজল কুমার ঘোষ মহাশয়কে এই সংস্থা বিষয়ে এবং প্রক্রিয়া বিষয়ে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। সজল স্যার। হ্যাঁ স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখো বা দেখুন, আপনারা আমাদের এই দেববাণী পীঠ সগৌরবে অনেকদিন ধরে আমাদের এই পঠন পাঠন চালিয়ে যাচ্ছে। তো আমাদের এই সংস্থার সাথে অনেক ছাত্রছাত্রী, অনেক শিক্ষক বৃন্দ যারা যুক্ত আছেন। তো আমাদের এই দেওবাণী পীঠ সম্বন্ধে আমি প্রথমে জাস্ট এক দু কথা বলি। দেখো, আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমাদের এই দেববাণী পীঠ পড়ায় না, আমাদের দেববাণী পীঠ শেখায়। 2 নম্বর পয়েন্ট, দেখবে আরো অনেক কোচিং সেন্টার যেখানে 15,000, 20,000, 25,000 টাকা ফিস নেই। আর আমাদের এই কোচিং সেন্টার মাত্র পেপার 1-এর জন্য 2,000 আর পেপার 2 জন্য 2,000, টোটাল 4,000 টাকা নেই। এখানে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এই নেট সেট বা জিআরএফ পাওয়ার সাফল্য হাই ফিস অনেক টাকার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কিসের উপর? রাইট গাইডেন্স। যে রাইট গাইডেন্সটা এই দেওবাণী পীঠ দিয়ে থাকে। আরেকটা কথা, এই সেম সিলেবাসে যেখানে এত পরিমাণ টাকা নেওয়া হয়, আমরা কিন্তু খুব কম পারিশ্রমিকে, সত্যি বলতে আমাদের এইটা পয়সা ইনকাম করার জন্য আমরা খুলিনি। আমাদের বিশেষ করে ডক্টর সন্তু কুমার পান মহাশয়, আমি বিষ্ণুপদ পাল মহাশয়, আমরা পড়াশোনাটাকে সব সময় নিয়ে থাকতে ভালোবাসি। মূলত পড়াশোনাটাকে নিয়ে ভালোবাসার জন্য আমাদের এই উদ্যোগ। আরেকটা কথা যেটা, দেখো এখানে আমাদের এই দেওয়ানি পিঠে পেপার 1 এবং পেপার 2 দুটোই পড়ানো হবে। পেপার 1 কিন্তু নেট বা সেটের কিন্তু একটা ব্যাকবোন। এই কিন্তু অনেকটা জায়গা তোমাকে জুড়ে থাকবে, তোমার জিআরএফ পাওয়া, তোমার নেট পাওয়া সমস্ত কিছু নির্ধারণ করে দেবে এই পেপার 1। তাহলে আমাদের এই জায়গাকে এখন যদি আমরা প্রশ্ন করি, আমার ধরো যদি প্রশ্ন করা হয় যে আমরা এই কোচিং সেন্টারকে, আমরা এই দেওয়ানি পীঠকে কেন চুজ করলাম, না ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ফোকাস অন মার্কেটিং, আমরা ফোকাস অন রাইট গাইডেন্স, অনেস্টি। আমরা শেখাই, পড়ানো থেকে বেশি যেটা করাই আমরা সেটা আমরা শেখাবো। শেখানোটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমাদের এখানে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ এক্সাম নেওয়া হয়, শর্টকাট ট্রিক দেওয়া হয়, উন্নত মানের স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। এবং তাছাড়া তোমরা যেগুলো বুঝতে পারবে না, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সেই ক্লাসটাও কিন্তু আমাদের এখানে বারবার করানো হয়। এবং একটা জিনিস মনে রাখবে, আমাদের যা শিক্ষকরা আছেন বারবার তোমাদের খবর নেই, এমনকি আমাদের শিক্ষকরা তোমাদের অল্প বকাঝকাও করে। এটা মনে রাখবে, বকাঝকা কারা করে? বাড়ির মা বাবা বকাঝকা করে। কেন না? আমার সন্তান যেন
মানে ভালোভাবে শিক্ষা লাভ করতে পারে। আমরা যদি তোমাদেরকে পর ভাবতাম, আমরা যদি তোমাদেরকে শুধুমাত্র পয়সা ইনকামের জায়গা ভাবতাম, আমরা কিন্তু এই বকাবকিটা করতাম না। বকাবকিটা করছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা যেন সাফল্যের সিঁড়ি যেন পৌঁছাতে পারো। আমরা বারবার যে কথাটা বলি যে তোমরা এখানে পড়তে এসছো, তোমরা হচ্ছে প্রত্যেকটা ফুলের কুড়ি। আমাদের দেওয়ানি পীঠের মূল উদ্দেশ্য হচ্ছে সবকটি কুড়ি যেন ফুল হয়, এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর একটা জিনিস মাথায় রাখবে, আমরা যে কালকেই স্বামী বিবেকানন্দ বা স্বামীজির যে জন্মদিন গেল, উনি যে একটা কথা বলেছেন, সেই কথাটাকে আমি জাস্ট মানে এমনি মানে উনারই কথা আমি বলছি যে অনেক অনেক মেধাবী, অনেক পরিশ্রমী যারাও কিন্তু লাস্ট পর্যন্ত সাফল্যে এগোতে পারে না। কারাই সাফল্যে জয়ী হয় না? যারা ভাবে যে আমি জিতবই, আমি যারা যাদের মনে এই কনফিডেন্স থাকে যে জিতবই আমি, সেই জিতার যে পথ, সেই জেতার পথটাকে আমরা তোমাদের কাছে সুগম করে দেওয়ার জন্য আমাদের এই দেওবানি পীঠের উদ্দেশ্য। আর একটা জিনিস মনে রাখবে, আমাদের এখানে পেপার 1 এবং পেপার 2 দুটো নেই, প্রত্যেকটা জিনিস শর্টকাট টেকনিকে দেওয়া হয়। আমাদের পেপার 2 যে সংস্কৃত সাবজেক্ট, সেখানে গ্রামার, লিটারেচার, ফিলোসফি, বেদ, আরো যে সমস্ত পোর্শন আছে, তাদের প্রত্যেকটা সূত্র, শ্লোক এবং প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন খুব ভালোভাবে ব্যাখ্যা, তাদের স্টাডি ম্যাটেরিয়াল, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কেমন ধরনের কোশ্চেন এসছে, সমস্ত কিছু কোশ্চেনে কিন্তু আমাদের এখানে আলোচনা করা হয়। তাহলে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে হোয়াই চুজ ইউর কোচিং ইনস্টেড অফ আদার। আমরা কেন দেওবানি পীঠকে চুজ করবো অন্যদের তুলনায়? প্রথমেই বললাম যে আমরা কিন্তু মার্কেটিং করি না, আমরা ফোকাস করি রেজাল্টের ওপর, আমরা ফোকাস করি ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনের ওপর, আমরা ফোকাস করি স্ট্র্যাটেজি, শর্টকাট টেকনিক, ডিসিপ্লিন, কনসিস্টেন্ট প্র্যাকটিস, এইসব জিনিসের ওপর। এবং আমরা একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, কনসেপ্ট ওরিয়েন্টেড, অ্যাফোর্ডেবল এবং খুব কম পয়সায় যেন সবাই পড়াশোনা করতে পারে। এবং আরেকটা যেটা সব থেকে তোমরা জানলে হয়তো খুশি হবে, যে আমাদের দেওবানি পীঠ যেসব গরিব দুস্থ ছাত্রছাত্রী আছে, তাদের পড়ানোর জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। অনেক দুস্থ অনেক প্রান্তিক ছেলে মেয়ে আছে যারা কিন্তু পড়াশোনার জন্য এই টাকাটা বহন করতে পারবে না, তাদের জন্য আমাদের এই দেওবানি পীঠ অনেক কম টাকায়, প্রায় হাফ পয়সাতে আমরা কিন্তু মানে হাফ ফিসে কিন্তু আমরা এটাকে আমরা পড়িয়ে থাকি। তাহলে এখানে মনে রাখবে যে এই জিআরএফ পাওয়া সাফল্য কিন্তু কখনোই অনেক উচ্চ ফিস বা হাই টাকার উপর ডিপেন্ড করে সঠিক গাইডেন্স, সঠিক টেকনিক, সঠিক রেগুলারিটি, এইসব ব্যাপারের উপর যে জিনিসটা তোমাদেরকে দেববাণী পীঠ দেবে। তোমরা আগে আমাদের ক্লাস দেখো, আমাদের ক্লাস ভালোভাবে বোঝো, তারপর তোমরা আমাদের দেববাণী পীঠে অ্যাডমিশন নাও, যেখানে আমাদের পেপার 1 পেপার 2 দুটো মিলে 4000। যদি তুমি একটা জিনিস শুধু পেপার 1 বা শুধু সাবজেক্ট পড়তে যাও, তাহলে 2000 করে লাগবে। এইটা হচ্ছে আমাদের দেববাণী পীঠের মূল উদ্দেশ্য। আমরা পড়তে পড়তে আরো অনেক তোমাদেরকে মোটিভেট করব, অনেক জিনিস বলবো। আমি আজকে আমার এই বক্তব্য এখানে আমি শেষ করছি। বিষ্ণুপদ স্যার। হ্যাঁ, সজল স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের আমি একটা কথা বলতে চাই, তোমরা এই কতটা টাইম পাবে? সম্পূর্ণ কোর্সটা আমরা 6 মাসের মধ্যে কমপ্লিট করব। সেখানে সপ্তাহে 4 ঘন্টা থাকবে, 3 দিন ক্লাস হবে 2 ঘন্টা করে। 4 ঘন্টা থাকবে সংস্কৃত বিষয়ে। সংস্কৃতের প্রতিটা বিভাগে, অর্থাৎ ব্যাকরণ, দর্শন, সাহিত্য, প্রতিটা বিভাগে গাইড করার জন্য একজন করে স্পেশাল স্যারেরা থাকবেন। তাছাড়াও অন্যান্য শিক্ষকরা থাকবেন। এছাড়াও ফার্স্ট পেপারে সজলবাবু আছেন কোঅর্ডিনেটর, অন্যান্য স্যারেরাও থাকবেন। যখন তোমাদের সামনে একটা কিছু ডেমো নিয়ে কেউ বিক্রি করতে চাইবে, তখন তোমাদের মনে শঙ্কা হবে যে কেন আমাকে কেন বলছে। যখন তোমার দরকার হবে তখন তুমি ছুটে যাবে। তো দেখো, আমাদের লক্ষ্য মিশন এই পড়াটাকে উন্নত, যেভাবে সংস্কৃতের ছাত্রের সংখ্যা কমছে, সংস্কৃত ভাষার অবনমন হচ্ছে, তাই না, একে উন্নত শিখরে পৌঁছানো, উন্নত শিখরের চেয়ে একে টিকিয়ে রাখার অস্তিত্বের লড়াই, তাতে আমরা কয়েকজন টিচার ওখানে কিছুটা হলেও যোগদান করতে চাই। তো তোমরা প্রথমে আরো অনেকগুলো ডেমো ক্লাস হবে, ডেমো ক্লাসগুলো দেখো। দেখো, অনেকজন আমাদের গ্রুপে, প্রায় আজকে আমরা এই খবরটা 2000 স্টুডেন্টের মধ্যে পৌঁছে দিয়েছি, কিন্তু 40 জন। তেমনই কম্পিটিশনে যেখানে বেশি আছে, অসংখ্য স্টুডেন্ট আছে, মানে যে কম্পিটিশন বিশাল হচ্ছে তাও নয় কিন্তু। তো আমি আর বেশি কিছু বলবো না, আমরা মূল স্রোতে ফিরে আসবো, মূল কার্যক্রমে ফিরে আসবো। আজকের যিনি বক্তা, এই সংস্থার কর্ণধার। সব থেকে একটা মজার বিষয়, আজকের বক্তা এমন একজন বিশিষ্ট বক্তা যে যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, পরিচয় না দেওয়ার উনারই ওটাই পরিচয়। তো সকলের পরিচিত স্যার, অত্যন্ত ছাত্রবৎসল স্যার,
ডক্টর সন্তু কুমার পান মহাশয়, আমাদের এই সংস্থার পীঠাধীশ, তিনি সাংখ্য দর্শন নিয়ে বিশেষ আজকে বক্তৃতা প্রদান করবেন। তো স্যারকে অনুরোধ করব, স্যার আপনি ক্লাসটা শুরু করুন। সন্তু স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। দুঃখত্রয় বিঘাতাৎ তদুপঘাতকে হেতৌ দৃষ্টে সা পার্থা চেত ঐকান্ত অত্যন্তাভাবাৎ। আমার স্নেহের ছাত্রছাত্রী যারা আজ দেববাণী পেটে এসেছো সাংখ্যকারিকার ক্লাসে, সকলকে আমার ভালোবাসা জানাই। আমার ভাতৃস্থানীয় বিষ্ণু স্যারকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। উনি বিনামূল্যে নিঃস্বার্থে উনি যে কাজ করছেন, আমাদের সঙ্গে সময় ওনার নেই, তার সত্ত্বেও ওনাকে ধরে ধরে রাখি, স্যার আসুন, স্যার আসুন। ওনার চাপ থাকে, সমস্যা থাকে, তার সত্ত্বেও উনি যতটুকু ওনার শ্রম দান করেন ওতেই পশ্চিমবঙ্গের সকল ছেলে ভালো হবে, এটা আমি আশা করি। তাছাড়া আমাদের পরিশ্রমী স্যার আমার ভাতৃস্থানীয় সজলবাবু আছেন, ওনাকেও আমার ধন্যবাদ ভালোবাসা জানাই। এবং কৃষ্ণ স্যার আছেন, কৃষ্ণ স্যারের আমার ভাতৃস্থানীয়, তাকে আমার ভালোবাসা জানাই। বিশেষ করে আমি আজকে চলে যাব, তোমরা দেখতে পাচ্ছ কি, দ্য স্ট্র্যাটেজি ক্লাস অফ সংস্কৃত নেট জিআরএ 2026, অর্থাৎ 26শে জুন মাসে যে ক্লাসটা, যে এক্সামটা আসছে নেট সেটে, সেই নেটের যে পরীক্ষা, তাতে কি স্ট্র্যাটেজি হওয়া দরকার, কিসে, সাংখ্যের উপরে। তাহলে আমরা স্ট্র্যাটেজি বানাবো। সেই স্ট্র্যাটেজি কি আমাদেরকে একটু জানতে হবে যে কিভাবে পড়বো। তাহলে তাহলে আমার প্রথম জানবো, আমরা সিলেবাস জানবো। প্রথম স্ট্র্যাটেজি সিলেবাস জানলে কি জানা যায় না, যে সিলেবাসটা কি। তারপর আজ তোমাদের খুব মজা লাগবে যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো এবারে, তারা ভাববে সন্তু স্যার কিভাবে পরীক্ষাটা দিল, নাকি কিভাবে জানতে পারলো যে এইভাবে কোশ্চেন হচ্ছে। বলে তোমরা সেদিনে যা বলেছো আমি নিজে নিজে ভেবেছি, দিয়ে কিছু প্রশ্ন এমন রেডি করেছি, তোমরা বুঝতে পারবে হ্যাঁ স্যারেরা কতটা জাগ্রত এবং কতটা খাটলে এই প্রশ্নগুলো স্যারেরা তাড়াতাড়ি তৈরি করতে পারেন। আমি এক্ষুনি আসবো তোমাদের সিলেবাস। না 70টা পাওয়া যায়, কিন্তু 64টা কারিকা পাওয়া যাচ্ছে বলে 64টা কারিকা আমি লিখেছি। তো 70টা কারিকা যদি পরীক্ষার পরে 70টাই লিখবে। এটা সপ্ত 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 দিয়ে বলা হয়, 70টা বলা হয়, এর নাম আলাদা আছে। তাই 64 কারিকা কৌমুদি, এটা পাঠ্য তোমাদের। সাংখ্য পরম্পরা আচার্যগণ টিকা তোমাদের পাঠ্য। সাংখ্যে 25টি তত্ত্ব এবং দুঃখত্রয় পাঠ্য। সাংখ্যের সৃষ্টি প্রক্রিয়া, 50টি প্রত্যয় স্বর্গ, প্রকৃতি পুরুষের স্বরূপ, তাদের অস্তিত্বের প্রমাণ, প্রমাণম এবং সৎকার্য গুণত্রয়, এই যে বিষয়গুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন পড়ে। তো কারিকা এবং তত্ত্ব কৌমুদি, কারিকা মূল যে টেক্সট শ্লোকটা কারিকা বলা হয়, আর তার যে ব্যাখ্যা বাচস্পতি মিশে তত্ত্ব কৌমুদি, সেটাও কিন্তু তোমাদের পাঠ্য আছে। আর সেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসছে। আমি পড়াবার আগে তোমাদেরকে সেখানে যাব। তাহলে আমরা সিলেবাসটা সবাই জানলাম। সিলেবাস সম্বন্ধে কারো কিছু অসুবিধা আছে? বুঝতে পেরেছো সবাই? বাপ্পা বুঝে গেছে সিলেবাসটা? বাপ্পা, লক্ষ্মী বুঝতে পেরেছো সিলেবাসটা? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে স্যার? আচ্ছা, ঠিক আছে। তাহলে ইন্ট্রোডাকশনে যাব না আমি এখন। এই সাংখ্য পরম্পরাকে জানতে হবে আমাদেরকে, না হলে হবে না কিছু। না, কপিল মুনি হচ্ছে সাংখ্য সূত্র লিখেছিলেন, এটি মূল গ্রন্থ, মহর্ষি কপিল। আসুরি হচ্ছে তারপরে উনি সেই জ্ঞানকে দান করেছিলেন, ওনার হচ্ছে শিষ্য, সে তার গ্রন্থটা পাওয়া যায় না। ওই আসুরি আবার পঞ্চশিকাচার্যকে উনি তার এই দর্শনটা, জ্ঞানটা দান করেছিলেন, তার নাম ষষ্ঠীতন্ত্র। আর এই ষষ্ঠীতন্ত্র হচ্ছে আকর গ্রন্থকার সাংখ্যকারিকার। তাহলে সাংখ্যকারিকা গ্রন্থে আকর গ্রন্থ কি না, ষষ্ঠীতন্ত্র। এই পঞ্চশিকাচার্য তার হচ্ছে যে শিষ্য ঈশ্বর কৃষ্ণ, তাকে উনি এই জ্ঞানটা দিয়েছিলেন। তাহলে ঈশ্বর কৃষ্ণ হচ্ছে যে কারিকা পাঠ্য আছে, এবং সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ, এটাই মূল গ্রন্থ। এখন বর্তমানে চলে সাংখ্য কারিকা, এবং তার টিকা হচ্ছে তত্ত্ব কৌমুদি, সেটাই প্রসিদ্ধ, সেটাই জগতের সাংখ্য দর্শন নামে প্রসিদ্ধ। সাংখ্য সূত্র সবসময় পাওয়া যায় না, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত করে অন্যান্য দর্শনের গ্রন্থেতে
উদ্ধৃত আছে, যে মূল যে সাংখ্যসূত্র বই সেটা পাওয়া যায় না। সেখান থেকে কিছু সংগ্রহ করে সাংখ্যসূত্র লেখা হয়েছে, কিন্তু সেটা অনেক বড় কলে বড় ছিল, সেটা বর্তমানে তার সূত্র সংখ্যা খুবই কম। ওই ষষ্ঠীতন্ত্র বইটা পাওয়া যায়, সেই ষষ্ঠী 7টা হচ্ছে শ্লোক আছে, তাই নাম ষষ্ঠীতন্ত্র। আর ঈশ্বর কৃষ্ণ কিন্তু উনি লিখেছিলেন। এটা হচ্ছে গেল। আমি এরপরে পরে আমি এসব বিষয়তে আসছি। আমি যে বিষয়টাতে চলে যাব সেটা যে মূল বিষয়, যে আমরা কেন ভয় খাবো, কি সমস্যায় পড়ছি, সেটা দিয়ে আমি প্রথম শুরু করবো আজকে। আজকে প্রথম সমস্যার সংঘাতে আজকে শুরু হবে বিষয়টা। দেখতে পাচ্ছ হেডিংটা সবাই? হেডিংটা দেখা যাচ্ছে কি দিয়েছি হেডিংটা? রাহুল দেখা যাচ্ছে ভালো করে? হ্যাঁ স্যার। আচ্ছা, কি দেওয়া আছে? যে নতুন প্রশ্নের ধরন 2025 ডিসেম্বর অনুযায়ী। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমি অনেক বুদ্ধি করে বার করেছি। তোমাদের মিটিং করার পরে যারা পুরনো ছাত্র তাদের মুখ থেকে শুনে শুনে যে কি ধরনের প্রশ্নগুলো পাল্টাচ্ছে, এইসব প্রশ্নগুলো আইআইটিতে হয়। আইআইটি খড়গপুর, আইআইটি শিবপুর, তোমার হচ্ছে বোম্বে আইআইটি, এরকম ব্যাঙ্গালোর আইআইটি, এইসব আইআইটিতে যে ধরনের সেই সব ধরনের প্রশ্নগুলো মানে প্যাটার্নটা সেরকম ধরনের হচ্ছে। তো সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি কিছু কোশ্চেন রেডি করেছি যে তোমাদের জানা দরকার। এটাই তো আলোচনা। নতুন কি প্রশ্ন আছে ডিসেম্বরে, এবারে যে ডিসেম্বরে পরীক্ষা তোমরা দিলে, কি প্রথম প্রশ্নটা কি না? বিষ্ণু স্যার আমার কথা স্যার স্পষ্ট শোনা যাচ্ছে স্যার? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার। আচ্ছা, ভারতীয় সংস্কৃতির পদানুক্রমে আলোচনা করো। আচ্ছা, অর্থাৎ ভারতীয় সংস্কৃতি যে আমাদের আছে কিসের সাংখ্য শাস্ত্রতে, সেই সংস্কৃতিতে তার পদটাকে ক্রম অনুযায়ী সাজাও। অর্থাৎ অন্য কোনো সংস্কৃতি অনুযায়ী নয়, অর্থাৎ সাংখ্য কারিকায় পড়াচ্ছি তাই সাংখ্য কারিকায় ওই সাংখ্য লেখা উচিত ছিল আমার। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ভারতে যে সাংখ্য চলে সেটা অনুযায়ী পদ অনুযায়ী সাজাও। কি দিচ্ছি? মহৎ, মন, অহংকার, ইন্দ্রিয়। এটা হচ্ছে ক। খ কি? বুদ্ধি, অহংকার, মন, পঞ্চতত্ত্ব। গ কি? মহৎ, মন, পঞ্চভূত, অহংকার। ঘ কি? প্রকৃতি, মহৎ, মন, অহংকার, ইন্দ্রিয়। আচ্ছা, উত্তরটা কে পারবে? ক্রম অনুযায়ী সাজালে এরকম ক্রম অনুযায়ী প্রশ্ন পড়েছিল এবারে। ঠিক বলছি তো আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার তো ক্রম ঘটা অনুযায়ী। হবে। হ্যাঁ, ঘ ঘ আচ্ছা, ঘটা হবে। তাহলে এই হচ্ছে প্রশ্ন ছিল। আচ্ছা, প্রকৃতি থেকে মহৎ, মহৎ থেকে মন, মন থেকে অহংকার, অহংকার থেকে ইন্দ্রিয়। ঠিক আছে, দারুণ উত্তর হয়েছে। তাহলে এরকম একটা কোশ্চেনের প্যাটার্ন পাওয়া গেল, অর্থাৎ ক্রম পড়বে প্রতিটা পথে। এবং কি দর্শন অনুসারে মুক্তি হয়, এটা তো হ্যাঁ, অনুসারী দিচ্ছি। বলো। একটা কোশ্চেন ছিল কিন্তু সাংখ্যকারিকাতে তো প্রকৃতি মহৎ, তারপর তো অহংকার ছিল না? মন তো অহংকার থেকে তো মনের উৎপত্তি হয়েছে, তাহলে মনটা আগে কি করে হলো? হ্যাঁ স্যার, এটাই আমিও বলছিলাম। মহতের তাহলে পর মনটা কি করে হলো? তাহলে কি মহতের হবে পর তো উত্তরটা? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে, ভুলই হয়েছিল, আমিও দেখলাম ঠিকই ধন্যবাদ। উত্তরটা হবে মহৎ, না সরি, বুদ্ধি, অহংকার, মন, পঞ্চতত্ত্ব। এই খ উত্তরটা হবে। ঠিক আছে, এই ক্ষয়ের উত্তরটা বুদ্ধি মনে হচ্ছে মহৎ, মহৎ থেকে অহংকার, অহংকার থেকে মন, মন থেকে পঞ্চতত্ত্ব। বুঝে গেছে? উত্তরটা ভুল হয়েছিল, মনটা একটু ভুলমাল হয়ে গেছিল। ঠিক আছে, ক্ষয়ের উত্তরটা ঠিক আছে। শোনা গেছে সবাই? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ। পেরেছি। দর্শন অনুসারে মুক্তি কি? দেখো, এটা আমরা সবাই শুনেছিলাম। এটা যদি ক্রম করে দিচ্ছি, দেখো ডেঞ্জারাস হয়ে গেছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ, ধর্ম, কাম, অর্থ, কাম। কাম, অর্থ, ধর্ম, মোক্ষ। অর্থ, কাম, ধর্ম, মোক্ষ। কোনটা হবে বলো দেখি? তোমরা জুম করো, জুম করলে তোমাদের আরো কাছে আসবে প্রশ্নটা। স্ক্রিনটা জুম করো, দিয়ে দেখো, দেখতে পাবে। এটা প্রশ্নটাকে দেখো, সহজ প্রশ্ন। ওই ভিগুর দাদু নিপন বাবু ঘাসকে বলে তৃণ, ঘাসকে তৃণ বলা হয়েছে। তোমরা এসে বলছো স্যার কি কঠিন কোশ্চেন পাচ্ছি না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই কোশ্চেন ছিল, এরকম মতো সহজ কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিল। উত্তরটা কি হবে কেউ বলে দাও ঝটপট। ক, ধর্ম অর্থ কাম মোক্ষ।
না আর কি হতে পারে? ধর্ম অর্থ কাম মোক্ষ কি হতে পারে? যদি অর্থ না থেকে ধর্ম হবে? আমার প্রশ্ন কিন্তু খুব ঘুরানো আছে, এই সহজটা ঘুরিয়ে দিয়েছি আমি। বললাম না বহু খেটে খেটে তোমাদের জন্য তৈরি করেছি, তোমাদের যাতে মনটা সেরকম তৈরি হয়। বলেছি, প্রমিস করেছিলাম তোমাদেরকে কিছু দেবো আজকে। আজকে সাংঘকে নতুন দিগন্ত খুলে দেবো তোমাদেরকে। আজকে লিখেছিলাম আমি, এসো একটা নতুন অধ্যায় শুরু করি, নতুন অধ্যায় শুরু হবে। আচ্ছা কে পারবে? বর্ষা? স্যার ঘ নাম্বার। হ্যাঁ হ্যাঁ বলো, কে বললে? আরে কেউ বলো ভালো করে। স্যার ঘয়েরটা হবে। হ্যাঁ ভয়েরটা হবে। অর্থ থেকে কাম, কাম থেকে ধর্ম, ধর্ম থেকে মোক্ষ, ভয়েরটা হবে। ঠিক। চলো দেখো, মোক্ষটা সবার শেষেই হয়, আর ধর্ম থেকে মোক্ষ হয়। অর্থ থেকে কাম আসে, কাম থেকে জয় করলে ধর্ম হয়, ধর্ম থেকে মোক্ষ হয়। হয়েছে? তাহলে এরকম ক্রম অনুযায়ী কিন্তু কোশ্চেন পড়ছে। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, এটা একদম আইআইটি খড়গপুরের প্রশ্ন। একদম দেখো না এবার কেমন করে দিয়েছি কোশ্চেনটাকে। একদম এরকম কোশ্চেন পড়েছে, আমি অনেক চিন্তা করে 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 এই প্রশ্নটাকে নির্মাণ করেছি। এরকমই প্রশ্ন করে তোমাদেরকে এরকম থিঙ্কিং করলেই হবে। নিম্নলিখিত দুটি অংশের সমালোচনামূলক মূল্যায়ন করো। নিম্নলিখিত দুটি অংশের সমালোচনামূলক মূল্যায়ন করো। মায়ার সাথে যুক্ত হলে কোনো কিছুই ভুল হয় না। প্রশ্ন শুনবে, মায়ার সাথে যুক্ত হলে কোনো কিছুই ভুল হয় না। আমি কিন্তু গাঁজা করে বলছি না, এরকম প্রশ্ন করেছে এবারেতে। যখন কোশ্চেন ডাউনলোড করলাম বলে আমাকে, আমি ভালো করে ছেলেদের সাথে কথাবার্তা বলে বলে এই প্রশ্ন বানিয়েছি আমি। তারা কি বলতে চেয়েছে কানে শুনেছি, খাতায় লিখে রেখেছিলাম, তারপর প্রশ্ন বানিয়েছি। পুরুষের বিপরীত হলো প্রকৃতির নির্মাণ কেবল পুরুষের দ্বারা করা সম্ভব। প্রকৃতির নির্মাণ কেবল পুরুষের দ্বারা করা সম্ভব। প্রশ্ন বোঝা গেছে? অর্থাৎ দুটো পংক্তি আছে, দিয়ে গেছি। ক, দুটি 1 ও 2 সত্য। দুটি অর্থাৎ 1 ও 2 ভুল। শুধু একই সত্য, শুধু 2 সত্য। কোনটা উত্তর হবে বলো তো? আচ্ছা মানে না বুঝলে বলবে। আমি বাংলায় কেন করেছি? থিঙ্কিং এর জন্য, সংস্কৃত করিনি, পরে সংস্কৃত আছে। তোমাদের সংস্কৃত বুঝতে তো এই প্রশ্নের প্যাটার্নটা না বুঝতে পারবে না। এখানে বলছেন আমাদের সংস্কৃত কোশ্চেন পড়ে আছে, বাটা আছে, আছে সবই আছে। আমি তোমাদের কোশ্চেন ধরনটা বুঝতে চাইছি। খুব ইন্টারেস্টিং ক্লাস হবে কিন্তু। কি বলতে চাইছি আমি, যে মায়ার সাথে যুক্ত হলে কোনো কিছুই ভুল না। দ্বিতীয় পয়েন্ট কি বলেছে? পুরুষের বিপরীত হলো প্রকৃতির নির্মাণ কেবল পুরুষের দ্বারা করা সম্ভব। এবার কোন উত্তরটা হয় বলো তো দেখি। এটা কিন্তু সাংঘাতিক প্রশ্ন। দেখি বিদ্বানরা কেমন আছে তোমরা। এখনই বলবে স্যার কঠিন কোশ্চেন। কঠিন কোশ্চেন সহজ, মানেটা বুঝতে পারলেই করতে পারবে। কুন্তল বলো, অঙ্কিতা। আরে ভুল হোক না, তোমরা কেন ভাবছো যে ভুল আমাকে ঠিক করতেই হবে? আমি তোমাদেরকে বুঝাবার জন্য বসে আছি। বলো কি হতে পারে? প্রথম দুটোই সত্য, প্রথম দুটোই ভুল, শুধু প্রথমটা সত্য, শুধু দ্বিতীয়টা সত্য। কোনটা হবে? ঘ। ঘ। ঘ ঘ কেন? কেন কেউ ডিসকাস করো। ঘটা তো মানে পুরুষের বিপরীত হলে ওটা তো সত্যি, মানে প্রকৃতির নির্মাণ তো পুরুষের দ্বারাই সম্ভব হয়। আর মায়ার সাথে যুক্ত হলে মানে মায়ার সাথে তো যুক্ত হলে ওটা অজ্ঞান তো এরকম, ওটা বুঝতে পারছি না প্রথমটা। তাহলে দুটোই তো সত্য হতে পারে। হ্যাঁ প্রথমটা মায়ার সাথে বুঝতে যুক্ত হলে কোনো কিছুই ভুল হয় না। মায়ার ভালো। করলেই তো দেখো, মায়ার সাথে যুক্ত হলে কোনো কিছু ভুল হয় না। আচ্ছা মায়া কি স্বরূপ? মায়া স্বরূপ কে বলতো? মায়া মানে প্রকৃতি। প্রকৃতির স্বরূপ কি? জড়া, অজ্ঞানী। অজ্ঞানের সঙ্গে যদি আবার কোনো কিছু যুক্ত হয়, সেটা কি ভুল হয় না? ভুল তো হবেই। কেন? মায়া বা প্রকৃতির সাথে যাই সবই তো ভুল। কিন্তু বলেছি ভুল হয় না। ভুল হয় না বলার জন্য কিন্তু হয়ে গেছে ওটা ভুল। যদি বলতো মায়া সাথে যদি সবকিছু ভুল হয়, তাহলে কিন্তু ওটা
ঠিক হতো, ঠিক ঘয়েরটাই হবে, দ্বিতীয়টাই সত্য। বোঝা গেছে? সমাজশ্রী খুব ইন্টারেস্টিং হচ্ছে তো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ স্যার, পারছি, দারুণ। ভালো লাগছে। আজকে কিন্তু ক্লাসটা তোমাদের খুব এনজয়েবল হবে। এবার পড়াবো, আমি আসছি, কিছু তো নয় তো, প্রথম প্রশ্ন থেকে তারপর যাও পড়াবো, তৃতীয় প্রশ্ন দেখো, মানে আরো ইন্টারেস্টিং হয়ে যাবে, প্রশ্নটা পড়বে। হ্যাঁ, এবার নিম্নলিখিতেষু কিম সত্যমস্তি, নিম্নলিখিতে কি সত্য আছে, মানে যে পয়েন্টগুলো দিচ্ছি। ক কি বলতে চাইছে, সাংখ্যস্য অর্থ ভবতি জ্ঞানম, সাংখ্যের অর্থ হচ্ছে জ্ঞান। সাংখ্য দর্শন হচ্ছে অনেকবাদী দ্বৈতম, সাংখ্য দর্শন অনেকবাদী দ্বৈত শাস্ত্র, আর সাংখ্য শাস্ত্র অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে উত্তর কি বলছি, গ গ কি বলছি, সম্যক জ্ঞানম পুরুষস্য প্রকৃতিয়া সাকম সংযোগ, পুরুষের প্রকৃতির সঙ্গে জ্ঞান সংযোগ। তারপরে কি বলেছি আমি, ঘয়েতে দেখো না আজকে কতগুলো প্যাটার্ন কোশ্চেন তোমাদের এসেছিল, সব প্যাটার্ন আমি তুলে ধরেছি। ভাববে সন্তুমান নিজে পরীক্ষা দিতে, ভাববে তোমরা। নেক্সট, শঙ্করাচার্য সাংখ্যম মুখ্য বিরোধী উচ্চতে, সাংখ্যকে মুখ্য বিরোধী বলে। উয়া সাংখ্যে প্রকৃতি উৎপত্তি ভবতি, সাংখ্যে প্রকৃতি উৎপত্তি ভবতি, সাংখ্যে প্রকৃতি উৎপত্তি হয়। তাহলে এই এতগুলো যে আছে, অর্থাৎ সাংখ্যে প্রকৃতি উৎপত্তি হয়, এই এতগুলো যে কোশ্চেন আছে তার মধ্যে কি হবে, পাঁচটা অপশন তোমরা পড়লে, আরেকবার পড়বো অপশনটা। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, আরেকবার বলুন। হুম, বিষ্ণু স্যার আছেন? বিষ্ণু স্যার, হ্যাঁ বলুন। এদের এই কোশ্চেন গুলো এইভাবে স্যার এসেছিল আর কি, মানে আমি সকলের সঙ্গে কথা বলে বলে এইভাবে, এবার একটা ছিল ক্রম, একটা ছিল মানে করে তার সত্য অসত্য নির্ণয়, আর একটা ছিল সবগুলোকে মানে পয়েন্ট করে 5টা 6টা পয়েন্ট দিয়ে বলছে কোনটা সত্য কোনটা নির্ণয়, এরকম একটা কোশ্চেন ছিল। 3 প্রকার কোশ্চেন ছিল। তো আমি ধরেছি আরো কিছু কোশ্চেন প্রকার আছে, স্যার যাচ্ছি আমি যেগুলো বলেছিল। তো এখানে কি সাংখ্যস্য, স্যারকে বললাম স্যার, এগুলো স্যার হ্যাঁ এইভাবে এগুলো বলছে আর কি, আমি যতটা পেরে তুলেছি আর কি। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, হ্যাঁ, ওই আমরা কি দেখছি, আমি জানাচ্ছিলাম, শুনছি। যদি আপনিও তো ছিলেন, কোনো কিছু ভুল হলে জানাবেন আর কি। মানে এরকমই কোশ্চেনের প্যাটার্ন নাকি আমি কিন্তু নিজের মতো তুলেছি আর কি। মানে ওদের যদি শুনলাম যে ক্লাস হলো, ওদের সঙ্গে সংশয় নির্ণয় করলাম, যেগুলো বলেছিল, বা আমি দুজনকে ফোন করি, এরকম মতো আর কি। আমরা যদি কিছু মনে হয় না এটা ঠিক নয়, আপনি জানাবেন আমাকে, নক করবেন। প্রথমবার তো এটা, আমারও প্রথমবার এই প্যাটার্নের আর কি। ঠিক ওকে আছে, নিম্নলিখিত যে কিম সত্যমস্তি, নিম্নলিখিত কোনটা কি সত্য আছে। সাংখ্যস্য অর্থ ভবতি জ্ঞানম, সাংখ্য অর্থ হচ্ছে জ্ঞান। সাংখ্য দর্শন অনেকবাদী ভবতি দ্বৈতম, এটা অনেকবাদী দ্বৈত শাস্ত্র। সম্যক জ্ঞানম সুন্দর জ্ঞান বা সত্য জ্ঞান। পুরুষস্য প্রকৃতি আর সাকম সংযোগ, পুরুষের প্রকৃতির সঙ্গে সংযোগ। শঙ্করাচার্য মতে সাংখ্যম মুখ্য বিপক্ষী অস্তি, মুখ্য বিপক্ষী আছে শঙ্করাচার্য মতে, বেদান্তের মুখ্য বিপক্ষী সাংখ্য। সাংখ্যে প্রকৃতি দ্বারা উৎপত্তি হবে, সাংখ্যে প্রকৃতি উৎপন্ন হয়। উত্তর কি হবে তোমরা দেখো, কে বলম ক, কে বলম খ, কে বলম উয়া, কে বলম সরি ক খ উয়া, 5 ক খ গ উয়া, কোনটা হবে বলো তো? বোঝা যাচ্ছে? এরকম কোশ্চেন ছিল। স্বপন, তুমি এবারে পরীক্ষা দিয়েছিলে? না দাদা, আমি এবার দিইনি। হ্যাঁ, কোশ্চেনের প্যাটার্ন পাল্টে গেছে বাবা, দেখো। বর্ষা এরকম কোশ্চেন ছিল তো? বর্ষা, হ্যাঁ স্যার, এরকম ছিল। হ্যাঁ তাও ঠিক বলেছি, তুমি বল উত্তরটা কি হবে এবারে। এরকম কোশ্চেন আমরা প্রতিবার দেবো, তোমার প্র্যাকটিস হয়ে তোমার নেক্সট বার কিছু সমস্যা হবে না। কোনটা হতে পারে তাহলে দেখো না, ক খ গ গ উয়া, কেবল তো কটা হতে পারে না। তোমাদের মতে মতে এটা কি সত্য দেখবে তো, বলতো সাংখ্যস্য অর্থ জ্ঞান, এটা কি ঠিক নেবে ঠিক বলো, এটা ঠিক নেবে ঠিক? সাংখ্যের অর্থ মানে জ্ঞান, সাংখ্য শব্দ অর্থ মানে জ্ঞান, এটা কি সবাই ঠিক করছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, সম্যক জ্ঞান। ইয়েস ইয়েস, সম্যক জ্ঞান। সাংখ্য দর্শন হচ্ছে অনেকবাদী দ্বৈতম, সাংখ্য অনেকবাদী দ্বৈত শাস্ত্র, এটা ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়েস। Yes. সম্যক জ্ঞানম, ঠিক জ্ঞান কি, প্রকৃতি পুরুষের সাকম সংযোগ, এটা কি ঠিক? না না। এটা ঠিক নয়। সম্যক হচ্ছে প্রকৃতি পুরুষের বিয়োগ। সম্যক জ্ঞান কোন প্রকৃতি বিয়োগ, প্রকৃতি পুরুষের বিবেক ও খ্যাতি, মানে
বিয়োগ হলে, প্রকৃতি আলাদা পুরুষ আলাদা, বিয়োগ হলে, সংযোগ নয়, বিয়োগ, তাই এটা ভুল। এরকম অর্থ হলেও জানতে হবে, অর্থাৎ ডিপলি পড়াশোনা করতে হবে, কোশ্চেনের প্যাটার্ন জানতে হবে। শঙ্করাচার্য মতে সাংখ্য মুখ্য বিভক্তি অস্তি, এটা কি ঠিক না বেটি? স্যার এটা মনে হয় ভুল। হ্যাঁ, না এটা ঠিক। সাংখ্যরাজ্যের মধ্যে সাংখ্য হচ্ছে মুখ্য বিভক্তি, প্রধান মল্ল বলে কি, ঠিক আছে? তোমরা জানো না, কিন্তু প্রধান মল্ল হিসেবে সাংখ্যকে গণ্য করা হয়, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, আমার একটু সংশয় হতে পারে, বিষ্ণু স্যার আমি ঠিক বললাম? আমার আমার তো তাই মনে হয়। হ্যাঁ, বলুন স্যার, আমি শুনলাম না। বলছি সাংখ্য শাস্ত্রকে তো প্রধান মল্ল বলা হয়। স্যার আমার জানা নেই এটা। আচ্ছা, আমি ওই যে সংশয় ছিল আমার, আমি এটা আচ্ছা ঘ, আবার হচ্ছে এটা ঠিক আছে। সাংখ্যে প্রকৃতির উৎপত্তি ভবতি, সাংখ্যে প্রকৃতির উৎপত্তি হয়, তোমরা সবাই জানো, তাহলে এটাও ঠিক। তাহলে কি হবে? হ্যাঁ ক, স্যার। ঘ, ঘ, ওয়া, ঠিক আছে? সাংখ্য শাস্ত্রকে বেদান্তের প্রধান মল্ল হিসেবে ধরা হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তব। তো এইভাবে কিন্তু উত্তরটা একটা কোশ্চেন আসে, এটাও এসেছে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার দেখো তালিকা, তোমাদের প্রিয় তালিকা তালিকা করে আমাকে খাপাচ্ছিলে, তালিকাম দৃষ্ট্বা মিলনম কুর্বন্তু। আমি কিন্তু প্রশ্ন দেখিনি তোমাদের, কিন্তু প্রশ্নটাকে নিয়ে আসতে পেরেছি, বললাম না? এবারে কোশ্চেন আইআইটি মডেলে হয়েছে, তাই আমি আইআইটি মডেল ফলো করেছি, লোকের সঙ্গে কথা বলেছি, তারপর তৈরি করেছি। লোকে ভাববে স্যার কি উল্টো বলে, হ্যাঁ আমি পরীক্ষা দিইনি, তোমার কোশ্চেন আমরা পাঠাওনি তোমরা আমাকে। এরকম তালিকা ছিল তো, দেখো তো, এরকম তালিকা ছিল, দুদিকে তালিকা মিলন হ্যাঁ করতে। স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। কি বলেছে? তালিকাম দৃষ্ট্বা মিলনম কুর্বন্তু, তালিকা দেখে মিলন করো। প্রথম সূচিতে কি বলেছে? কার্যকারণ রূপ দত্তমস্তি, এইটার মধ্যে কার্যকারণ রূপ আছে, কার্যকারণের রূপ আছে। আর দ্বিতীয় সূচিতে কি বলছে? অধ্যাত্ম তত্ত্বমস্তি, এখানে অধ্যাত্ম তত্ত্বটা বলে দেওয়া আছে। তাহলে আমাকে জানতে হবে, পড়তে হবে, এ কেবলম কারণম একটা, কেবলম প্রভাবঃ কেবল প্রভাব, কারণম প্রভাবম চ কারণ এবং প্রভাব, নহি কারণম নহি প্রবাহ, ন কারণ ন প্রভাব, এইগুলো কার্যকারণ সম্বন্ধের মধ্যে আছে। প্রভাবহ মানে কার্য আর কি, কেবলম কারণ কেবলম কার্য, কেবলম কারণ কার্য দুটোই, আর না কারণ না কার্য। এবারে কি বলতে আছে? সূচির অর্ধতত্ত্ব, একটাতে পুরুষ তত্ত্ব দিয়ে আছে, একটা তন্মাত্র দিয়ে আছে, একটা সংবেদী প্রেরক অঙ্গ, মানে হচ্ছে জ্ঞানেন্দ্রিয়ানি। সংবেদী প্রেরক অঙ্গ মানে জ্ঞানেন্দ্রিয়ানি। তোমরা হয়তো নামটা জানো না বলে, ও স্যার কঠিন কোশ্চেন, এই নাম জ্ঞানেন্দ্রিয়, সংবেদী মানে সংবেদন করে যে, অর্থাৎ কোন অঙ্গগুলো? জ্ঞানেন্দ্রিয় গুলো। কর্মেন্দ্রিয়গুলো সংজ্ঞা বহন করতে পারে না, জ্ঞানেন্দ্রিয়রা পারে। ঈশ্বর আর প্রকৃতি, এই পাঁচটা তত্ত্ব কিন্তু দেয়া আছে, আর তার কার্যকারণ রূপে চারটে জিনিস দেওয়া আছে। তাহলে কোশ্চেনটা ভালো করে দেখলে সবাই, কোশ্চেনটা ফলো করবে, বোঝার চেষ্টা করবে, এটাই স্টাইল আজকে। তাহলে তালিকা কি বলতে যাচ্ছে না, কার্যকারণ রূপ দত্তমস্তি, আর একটা অধ্যাত্মিক তত্ত্ব আছে, একটা অধ্যাত্মিক তত্ত্ব দিয়ে আছে, একটা কার্যকারণ তত্ত্ব দিয়ে আছে। তাহলে সেখানেতে এই এই চারটে কারণ দিয়ে আছে, এখানে পাঁচটা কারণ দিয়ে আছে, এখানে তত্ত্বগুলো সিদ্ধান্ত দিয়ে আছে, এদিকে তার কার্যকারণ রূপ দিয়ে আছে। সবাই বুঝতে পেরেছো? সমাজশ্রী বোঝা গেছে? সমাজশ্রী, হ্যাঁ স্যার, বুঝতে সুভাশ্রী, পেরেছি। সুভাশ্রী বোঝা যায়? সুভাশ্রী, সুভাষিস, সুভাষিস। হ্যাঁ স্যার বুঝে গিয়েছি। এরপরে খেলাটা এখানে শুরু হবে, দেখো ঠিক তোমাদের মতো। এই যে খেলাটা তোমাদের ভয় পাচ্ছিলে, এই বাবারে কি হলো আমার, হ্যাঁ কোথায় গেল? এই যে এবারে দেখো কি হতে যাচ্ছে, এবার দেখো বিষয়টা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এরকম হয়ে গেল কেন আমার, অন্ধকার অন্ধকার হয়ে গেল কেন, ঝাপসা হয়ে গেছে কেন বুঝতে পারছি না। স্যার আমি কাটবো একবার, বিষ্ণু স্যার একবার। সন্তু স্যার একবার আপনি Okay, ডবল okay. ক্লিক করুন, সন্তু স্যার আপনি ডবল ক্লিক করুন একবার, হ্যাঁ ডবল ক্লিক করছি, হচ্ছে না। তাহলে আপনি দেখি মানে বেরিয়ে গিয়ে আবার ওখানে ঢুকুন।
দেখছি স্যার, তোমাদের ক্লাসটা খুব ইন্টারেস্টিং করে বলে আমি যে প্ল্যান করে এলাম, কিন্তু দেখো টেকনিক্যালি সমস্যাগুলো তৈরি হবে। আচ্ছা, অন্ধকারই আছে কেন বুঝতে পারছি না, কেটে দিয়ে এবার দেখাতে কি হয়। এবার দেখা যাচ্ছে বলা এসেছে না সাদা পড়া? এই যে এই প্রশ্নটা ছিল, এই দেখো প্রশ্নটার উত্তরটা দেখো এবারে কি বলতে আছে না, A1 A B2 C4 D3, আর দুই থেকে অপশন কি A হচ্ছে 4 B1 C5 D3, তিনের থেকে গেছে A4 B1 CV5 D2, এ চারের থেকে A হচ্ছে 5 B হচ্ছে 3 C হচ্ছে 2 আর D হচ্ছে 1। এবারে মিলিয়ে মিলিয়ে দেখো তো কোনটার সঙ্গে মিলছে, যে কোনো একটা মিলবে সেটাকে লিখে রাখবে কিভাবে মিললে। তাহলে স্যার এই- চারটা হবে স্যার, ফোর হ্যাঁ? অপশনটা অপশন 4। আচ্ছা তোমরা কি এইটাই কি পরীক্ষা পড়েছিল, তোমরা এত তাড়াতাড়ি বলে দিলে? না স্যার। তাহলে স্যার নহি কারণং নহি পরভাবহ, ওটা থেকে বুঝলাম, ওটা যেহেতু ও পুরুষ। দারুণ কেবল দারুণ। কেবল কারণটা থেকেও বোঝা যাচ্ছে কেবল কারণ তো প্রকৃতি হয়, আর কেবল হ্যাঁ, কারণ এরকম পড়েছিল। আর আমাকে আর বিশেষ করে তোমরা কি বললে, হ্যাঁ বিশাল কোশ্চেন এইভাবে পড়েছে, তালিকা পড়েছে, এরকম ভাবেই ধরতে হবে কোশ্চেনটাকে। তাহলে আমি তালিকাও তুলে যাচ্ছে, আর একটা টেস্ট করছি, একই দিচ্ছি কোশ্চেন, দেখো ওইটা একটু আলাদা করে ঘুরিয়ে দিচ্ছি, দেখো আমি তোমাদেরকে একটু ফাঁদে ফেলবো বলে, এই দেখো আবার একটা তালিকা দিচ্ছি, দেখো এইটা দেখো ঘুরিয়ে দিয়েছি আবার, একই আছে কিন্তু তোমরা একটু ইয়ে খাবে। তার যখন রূপম তত্ত্বমস্তি, আধ্যাত্মিক তত্ত্বমস্তি, দেখো কি দিচ্ছি, কেবল কারণ কেবল প্রভাব, একই দিচ্ছি কিন্তু এবার একটু ঘুরিয়ে দিচ্ছি। সবাই দেখে নিচ্ছি ছকটা, ছকটা দেখাবো, আমি অপশন দেবো। দেখো একই প্রশ্ন কেমন বুদ্ধি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, দেখো বললাম না খুব ইন্টারেস্টিং হবে। দেখো এরপরে তোমরা একটি উত্তরটা বলো দেখি বুদ্ধিমানরা। অপশন এ। স্যার এ স্যার, হবে, একটা হবে। এক একটা হবে, ঠিক আছে ঠিকই বলছো, এক একটাই হবে। তো সবাই বুঝতে পারছো এরকম কোশ্চেন পড়েছিল, এরকম সাহিত্য পড়তে পারে, এরকম ব্যাকরণে পড়তে পারে, এরকম পেপার ওয়ানে পড়তে পারে, এরকমই প্রশ্ন পড়েছিল, আর অন্য কিছু প্যাটার্ন পড়েনি। তাহলে এই প্যাটার্ন গুলো ছিল নতুন নতুন প্যাটার্ন, একটা ক্রম, একটা ছক, একটা হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়, স্টেটমেন্ট নির্ণয়। তাহলে এই এত প্রকার নতুন কোশ্চেন ছিল, এগুলোই বেশি করেছিল, কিন্তু এই ছিল নতুন কোশ্চেনের প্যাটার্ন। এর পরেও যদি কোনো প্যাটার্ন বাদ চলে যায় আমাকে জানাতে পারো, নেক্সট বার আমি তুলে ধরবো। বোঝা গেছে তোমাদের? এরপরে যেটা বলেছিলাম তোমরা কি পাবে, এটা তো নতুন কোশ্চেন পেলে, বিগত 10 বছরের যে কোশ্চেন সেটাও আমি তোমাদের সামনে এনেছি আজকে। 2016 কি পড়েছিল, সাংখ্য দর্শনে হচ্ছে কি এইরকম ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। সাংখ্য দর্শন বেদান্ত তন্ত্র আস্তিক দর্শন, বেদানুগত আস্তিক দর্শন, বেদতন্ত্র নাস্তিক দর্শন, বেদানুগত নাস্তিক দর্শন। উত্তরটা হবে বেদতন্ত্র তন্ত্র মানে পুরোটা ধরছি আমি, তন্ত্র মানে হচ্ছে স্বরূপ, তন্ত্র মানে হচ্ছে তোমার যে বস্তুতন্ত্র জ্ঞানতন্ত্র বলে না, তাই বেদের স্বরূপ হচ্ছে কি আস্তিক দর্শন। এরকম বেদের হচ্ছে অনুগত নয়, কিন্তু বেদকে অনুগত করে না। সাংখ্য দর্শন কেমন, 2018 সালে কেমন প্রশ্ন সাংখ্য দর্শন, যেটা 2018 কোশ্চেন কি পড়েছিল, প্রাচীনতম দর্শন কি, নবীনতম দর্শন, অর্থাৎ কোনটা হবে দেখবে। হ্যাঁ দূর বাবু কথা চলে যাচ্ছে, আমি তোমাদের জন্য খেটে খেটে করে নিয়ে এসেছি, তোমরা একটু দেখো। তাহলে 2018 কি পড়েছিল না, আধুনিক দর্শন, বেদান্ত দর্শন, কোনটা উত্তর হবে, সাংখ্য দর্শন কোনটা, প্রাচীনতম দর্শন। প্রাচীনতম দর্শন। তোমরা উত্তর কেউ দেখবে না, উত্তরটা আমি করে রেখেছি তোমাদের নোটের জন্য, উত্তর কেউ দেখবে না, তোমরা এই উত্তরও দেবে। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে,
মহর্ষি কপিল। কপিল মুনি। 2019-এ পড়েছে। তাহলে এগুলো আগের কোশ্চেন ছিল। 2015-এ কি পড়েছে? সাংখ্যের প্রধান দর্শনের গ্রন্থ সাংখ্যসূত্র, সাংখ্য প্রবচন, সাংখ্যকারিকা, সাংখ্যসার। কোনটা? সাংখ্যসূত্র। সাংখ্যসূত্র, সাংখ্য। 2017-এ পড়েছে সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকারকে বাচস্পতি মিশ্র। বাচস্পতি মিশ্র। 2021-এ পড়েছে সাংখ্যকারিকা গ্রন্থটি কার রচনা? ঈশ্বর কৃষ্ণ। ঈশ্বর কৃষ্ণ। 2022-এ পড়েছে আস্তিক দর্শনের, আস্তিক শব্দের প্রচলিত অর্থে আস্তিক দর্শন বলা হয় কোনটিকে? সাংখ্য, ন্যায়, এটা সাংখ্যই হবে, যেহেতু সাংখ্য সাংখ্য যোগ বেদান্ত সাংখ্যই হবে। 2023-এ পড়েছে একের মধ্যে নিরীশ্বরবাদী আস্তিক দর্শন কোনটি? সাংখ্য, যোগ, ন্যায়, বেদান্ত, সাংখ্য। তাহলে আমরা বিগত সালের প্রশ্নগুলো আমি তুলে ধরেছি। 2019-এ কোন দর্শন দ্বৈতবাদী? সাংখ্য দর্শন। যোগ মীমাংসা উত্তর আছে। 2019-এ সেট পরীক্ষায় পড়েছিল এটা। সাংখ্য দর্শন, সাংখ্যকে দ্বৈতবাদী বলা হয় কারণ কেন? কেন উত্তরটা বলবে কেউ? প্রকৃতি পুরুষ, এই দুটো প্রকৃতি topic পুরুষকে প্রকৃতি, তত্ত্ব, মানে পুরুষতত্ত্ব দুটোই হ্যাঁ, আছে। এটা সেট পরীক্ষায় পড়েছিল 2019-এর সেট পরীক্ষায়। তো সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে একদম প্রশ্ন সেট নেটে কোথায় কি পড়েছে খুঁজে খুঁজে যতটা পেরেছি আমি লিখেছি। আমি পুরুষ প্রকৃতির মধ্যে পার্থক্য কি বলো? 2017 সেটে পড়েছে পুরুষ প্রকৃতি পার্থক্য। আজকে ক্লাসটাতে যারা করবে তারা সাংখ্য দর্শনের কোশ্চেন বুঝতে পারবে, প্যাটার্ন বুঝতে পারবে। তারপরে আমি বিষয়ে যাবো, তোমাদেরকে বলে ভয়ের দেবো। উত্তরটা হবে পুরুষ। হ্যাঁ, ভয়ের উত্তরটা হবে ঠিক। 2012-ই পড়েছে নেটে। 2012 সালে কি নেটে পড়েছিল সেটা দেখো। কোন ভারতীয় দর্শনে পুরুষ প্রকৃতির মূল তত্ত্ব হিসেবে স্বীকার করা হয়? সাংখ্য দর্শনে। 2012-তে তোর খুব সহজ কোশ্চেন করতো। 2020-তে পড়েছিল। এটা বলো তো, এই উত্তরটা বলো তো। সাংখ্যের পুরুষ হলো নিত্য শুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ, অনিত্য শুদ্ধ মুক্ত স্বরূপ, অনিত্য অশুদ্ধ মুক্ত স্বরূপ, অনিত্য শুদ্ধ বন্ধন স্বরূপ। প্রথমটা কোনটা হবে? নিত্য শুদ্ধ মূল চৈতন্য ক, স্বরূপ। নিত্য শুদ্ধ মুক্ত স্বরূপ। তাহলে এরকম হতো। 2015-তে পড়েছে প্রকৃতি হলো। প্রকৃতি কি হলো বলো? প্রকৃতি হলো বলো, কি বলো? জগতে জগতের উপাদান কারণ, জগতের উপাদান 2015-ই পড়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা বিগত 10 সালের যে কোশ্চেন সেটাও কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে এরপরে 2010-এর সেটটা দেখো। 2010 সালের সেট পরীক্ষা হয়েছিল সেটা দেখো। তখন সেট পরীক্ষা লিখিত বড় বড় হতো, শর্ট কোশ্চেন ছিল, সেটাও খুঁজে নিয়ে এসেছি। প্রকৃতি কি? পশবধর্মী ত্রিগুণাত্মিকা, বহু এবং নির্গুণ, অপরিণামী সচেতন, মুক্ত চৈতন্য স্বরূপ, পশবধর্মী ত্রিগুণ। 2017 নেটে পড়েছিল ত্রিগুণের সাম্যাবস্থা হলো কি? প্রকৃতি। 2017। 2018 পড়েছিল ত্রিগুণ হলো কি? ত্রিগুণ হলো সত্তরতম। 2012-ই পড়েছিল সত্যগুণের বৈশিষ্ট্য কি? তাহলে সুউৎপাদক, লঘুতা, প্রকাশক। এরপরে যে কোশ্চেন গুলো পড়েছিল এগুলো 2000 বিগত সালের কোশ্চেন। আমি সালগুলোকে লিখিনি, সালগুলোকে খুঁজে খুঁজে লিখতে হবে। আমি 10 সালের প্রশ্নকে খুঁজে খুঁজে এবং তোমাদের বই থেকে আমি শুধু প্রথম 18টা প্রশ্ন দিয়েছি। বাকি যে প্রশ্নগুলো আছে 37টা, এগুলো 10-15 বছরের সালের কোশ্চেন। এগুলো প্রতিটাই পড়েছে পরীক্ষাতে, একটাও বাদ যাবে না। আমি তত্ত্ব লিখিনি। এরপরে 10 সালে হলো। এরপরে কি লিখেছি আমি দেখো, আবার একটা প্যাটার্ন করে দেখো। বিগত 15 বছরে কিছু নেশে পরীক্ষায় আসা সহজ প্রশ্ন উত্তর, এবং 15 বছর এগুলো এসেছে, এগুলো খুব সহজ, জল ভাতের মতো আর কি। সেগুলো আমি ধরেছি। লোকে বলবে স্যার আমাকে এই কম পর্যন্ত পড়িয়েছেন। আরে বাবা, এবারে যে পরীক্ষাটা হয়েছে সেটাই কঠিন ছিল, জীবনে কঠিন এত আসেনি, এরকম প্যাটার্নও আসেনি। তাহলে 15 বছরে কিছু কোশ্চেন, 10 বছরে কিছু কোশ্চেন চলে এসেছে, তুলে দিয়েছি। আর নতুন প্যাটার্ন দিয়ে দিই তোমাদেরকে। দেখো সাংখ্যে কত তত্ত্ব আছে বলো? 25টি। এরকম কোশ্চেন, সহজ সহজ কোশ্চেন দেখবে। বাহ্য দুঃখ কয় প্রকার? 2 প্রকার। প্রকৃতি কা? বিত কি? বিকার কতগুলি? অতিশুদ্ধি কতগুলি? লিঙ্গ কি? আধ্যাত্মিক দুঃখ কয় প্রকার? সাংখ্যে কতি প্রমাণ? প্রমাণ কতগুলি? এরকম। সাংখ্য সূত্রের রচয়িতা কে? ঈশ্বর কৃষ্ণ কে? এগুলো পরীক্ষা। মোক্ষ কি সাংখ্য মতে? সাংখ্য তত্ত্ব কার লেখা? টিকাকার কে? সাংখ্য মতে কতগুলি তত্ত্ব, কতগুলি প্রমাণ? এগুলো কিন্তু 15 সালে এসেছে কোশ্চেন, এগুলোও পরে পরীক্ষাতে। বোঝা গেছে? তাহলে আমি তোমাদেরকে কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পেরেছি কি? একটা সহজ কোশ্চেন এসেছে, একটা কঠিন কোশ্চেন এসেছে, একটা বিষয় ভিত্তিক, একটা ইনফরমেশন, একটা বিষয় ভিত্তিক, একটা বুদ্ধি দিয়ে করতে হচ্ছে। সেই বুদ্ধি দিয়ে কোশ্চেন কিন্তু আমি দিয়েছি তোমাদেরকে, সত্য মিথ্যা নির্বাচন। ওগুলো ভাবতে হবে স্যার, ওগুলো নোটে থাকবে না, ওগুলো বুদ্ধি দিয়ে পড়ে ভাবতে হবে।
বোঝা গেছে? তাহলে তোমাদেরকে যে বলেছিলাম যে 10 সালে কোশ্চেন দিয়েছি, 15 সালে বুঝিয়ে দিয়েছি, এবং নতুন যে প্যাটার্ন সেটা কিভাবে এসেছে সেটাও তোমাদের সামনে আমি সাংখ্যকারিকা থেকে বুঝিয়ে দিলাম। এরপর আমি তোমাদের সিলেবাস বলে দিয়েছি যে সিলেবাস কি স্যার আছে। হ্যাঁ বলো। বলছি স্যার ওই অ্যাসারশন আর রিজন যে কোশ্চেনগুলো থাকে ওগুলো মানে কিভাবে করবে যদি কোনো মানে বলে দেন, ওইটাই মানে ভুল হয়ে যায় সবসময়। শুনো, ওগুলোকে প্র্যাকটিস ছাড়া উপায় নেই। তোমাকে যে কোনো দুটো, এরকম আমি তোমাকে ঠিক প্রশ্ন বলেছি তো, বলি আমি হলে কি করতাম। এই যে ওই মেয়েগুলি বললে উত্তর দিয়েছিল কিন্তু ভুল ভুল দেয়নি। আমি আজকে কোশ্চেন আসছি। হ্যাঁ, এই যে কোনো দুটোকে প্রথম নিতে হবে। এইখানে একটা নিবে, একটা অপশন নিলে দেখবে দুটো কোন দুটো মিলছে, সেই মিললে তারপরে যাবে ওইটা উত্তরটা আবার একটা রাইট আছে, একটা এই উত্তরটা আলাদা রাখলে, যেটা স্যার তিনটে এগুলো মিলে না একটা ওই করবে। অ্যাসারশন রিজন থাকে না দুটো, কথন আর বাচন, ওইগুলো বলছি। কথন বাচন তো দিয়েছি, একটা কথন বাচন তো দিয়েছি, যাচ্ছি। সেটা ভাই একটু বুদ্ধি করে করতে হবে। কথন আর বাচনটা না, এই সত্য মিথ্যা নির্ণয়টা, এই যে আসছে দাঁড়াও, এই যে সত্যিকে মিথ্যে, এইটা এই কথন আর বাচন যেটা দিয়েছি, এটা কিন্তু বাবা একটু তোমাদেরকে দুটো যে প্রশ্ন আছে না, একটু বুদ্ধি করে করতে হবে, বুঝতে হবে যে কোনো তত্ত্বটা কি বলতে চাইছে, তারপর করতে। এটা তো, এটা কোনো উপায় নাই, এটা তো শুধুমাত্র বুঝা, কতটা তুমি বুঝে পড়ছো পরিশ্রম তার উপর নির্ভর, বাকি তো কোন রকম মানে কিছু এটা এটা কি পড়ার কোনো নিয়ম আছে নাকি? না। এটা কোনো পড়ার সেরকম কোনো নিয়ম নাই, শুধুমাত্র তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি বুঝে যাবে যে কি ধরতে হচ্ছে। তাহলে এরকম কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে যখন এবার যেখানে তুমি নেট পড়বে সেখানে এরকম 10 থেকে 15টা কোশ্চেন এরকম দেওয়া থাকে, তাহলে তোমার মধ্যে একটা প্যাটার্ন আসবে, তুমি নিজে বুঝতে আচ্ছা। পারবে। যে কোনো জায়গাতে এরকম এবার যখন আমরা নোট দেবো, আমরা 30টা কোশ্চেন এরকম দেবো, 15টা কোশ্চেন এরকম দেবো, শর্ট কোশ্চেন দিয়ে দেবো, তখন তোমার প্র্যাকটিস গুলো বুঝতে পারবে। পরীক্ষা যখন নিয়ে হবে এরকম কোশ্চেন প্র্যাকটিস নেওয়া হবে, তখন তুমি বুঝতে পারবে। যেমন আজকে তুমি কিছু কোশ্চেন দিলাম তোমাদেরকে আমি, তোমরা বুঝতে পারলে, এই হচ্ছে বিষয়। বুঝতে পারা গেছে? এরপর তোমাদের হো করে যাচ্ছি। এবার সিলেবাস সাথে এসো একটু। কি বলেছিলাম দেখো, আজকে তো তোমাদেরকে নতুনত্ব জানাবো বলে ঠিক করেছিলাম, কিভাবে প্রশ্ন আসছে সেটা আমি তোমাদের জানিয়েছি। আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু আমার শেষ হয়ে গেছে। আমি নতুন প্রশ্ন বলেছি, 10 সালের প্রশ্ন বলেছি, সহজ প্রশ্ন বলেছি, কিভাবে এসেছে সব তুলে দিয়েছি তোমাদেরকে। এরপরে যেটা আমি আগেবারে পুরোনো ছেলের জন্য করতে পারিনি, সেটা করে, কেন কোশ্চেন যখন আসছে সেরকম কিন্তু ভাবতে হবে। তাহলে এই যে আমাদের সাংখ্যকারিকা, তার মধ্যে 70টা আছে রয়েছে, 70 সপ্ততি বলা হয় কে। আর তোমার গুরু পরম্পরা আমি আগে পড়িয়েছিলাম। টিকাকার কে কে আছে না, টিকাকারের মধ্যে পড়ছে মাঠর বৃত্তি, সাংখ্য প্রবচন ভাষ্যম, বিজ্ঞান ভিক্ষু, সাংখ্য সূত্র বৃত্তি অনিরুদ্ধ ভট্ট, এগুলো প্রশ্নগুলো আছে। সাংখ্যতত্ত্ব কৌমুদী বাসুদেব মিশ্র, গৌরপদ ভাষ্য, গৌরপদাচার্য, নারায়ণ তীর্থের তোমার হচ্ছে সাংখ্যচন্দ্রিকা, এগুলো আছে। প্রধান মতো কারিকাগুলো যে আছে, সেই কারিকাগুলোর মধ্যে প্রথম হচ্ছে দুঃখত্রয় বিকার তৎপকাত, এটা মঙ্গলচয়ন করেছিলাম। দুঃখ কয় প্রকার? 3 প্রকার। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই দুঃখগুলো আছে। সেই আদি দৈবিকের মধ্যে কয় প্রকার? শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, সেগুলোর উদাহরণ দিয়ে দেওয়া আছে। তোমরা সবাই জানো এগুলোকে জানতে হবে। তারপরে বলতে যাচ্ছে এই যে মূল প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি থেকে উৎপত্তি কি হয়। সাংখ্যতত্ত্বের প্রধান 4টে ভাগ আছে: মূল প্রকৃতি, অবিকৃতি, প্রকৃতি বিকৃতি, আর হচ্ছে পুরুষ। এই 4টে প্রধান ভাগ সাংখ্যতত্ত্বের। তো মূল কতগুলো ভাগ? 4টে। মূল প্রকৃতিকে 17তম তাম্যাবস্থা, মানে মূল প্রকৃতি, আর কোনো বিকার হয় না। প্রকৃতি বিকৃতিকে না, যেটা প্রকৃতিও এবং বিকৃতিও, তাকে প্রকৃতি বিকৃতি বলা হয়। প্রকৃতি মানে কি না, যার থেকে উৎপন্ন হয় সেটা প্রকৃতি। অর্থাৎ আমার বাবা হচ্ছে বা আমার মা হচ্ছে আমার প্রকৃতি, আর আমি হচ্ছে বিকৃতি। কেন? আমি উৎপন্ন হয়েছি। তাহলে প্রকৃতি বিকৃতি কি? যেটা উৎপন্ন হয় সেটা বিকৃতি, আর যার থেকে উৎপন্ন সেটা প্রকৃতি। কিছু কিছু পদার্থ যে প্রকৃতি বিকৃতি পড়ে, যেমন মহৎ। মহতের প্রকৃতি কি? প্রকৃতি। মহতের বিকৃতি কি না, অহংকার। অর্থাৎ মহৎ থেকে অহংকার উৎপন্ন হয়, আবার মহৎ নিজে প্রকৃতি থেকে উৎপন্ন হয়। তাহলে ও মহৎ হচ্ছে প্রকৃতি বিকৃতি। এরকম কতগুলো আছে? 7টা আছে। প্রকৃতি বিকৃতি কতগুলো? 7টা। আর বিকার কতগুলো? যেগুলোতে কিছু উৎপন্ন হয় না সেটি বিকার, সেরকম কতগুলো না, 16টা। তাহলে 16টা বিকার, 4টে হচ্ছে, একটা হচ্ছে মূল প্রকৃতি, 7টা প্রকৃতি বিকৃতি। তাহলে 16 আর 7 আর 1 কত হলো? 24টা। তাহলে 16 আর 7 23 থেকে 24, আর পুরুষ হচ্ছে একটা 25। তাহলে সাংখ্যে পঞ্চবিংশ তত্ত্ব বলেছিলাম, সেটাও পাঠটা আছে। তাহলে পঞ্চবিংশ তত্ত্ব 16টা বিকার কি কি না, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর মন,
আর হচ্ছে তোমার মহৎ থেকে 7টা, তাহলে যে 16টা হয়ে যাবে। মহৎ, অহংকার, পঞ্চ তন্মাত্র, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, হচ্ছে এইগুলো যে বিকারের মধ্যে চলে এলো, অর্থাৎ একাদশ ইন্দ্রিয়ানি, তাহলে 11টা। মহৎ, অহংকার, মন 14টা, তাহলে 11 আর 3 14। আর তোমার হচ্ছে কি কি আমি ভুলে গেলাম, একটু ভুল বলে দিলাম। প্রকৃতির বিকার কত? 16টা। কি কি না, মহৎ, অহংকার, মন, এই 3টে। আর হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় 10টা। আর হচ্ছে পঞ্চভূত 15টা। 15টা আর তোমার হচ্ছে এই অন্তঃকরণ, এই 3টেকে নিয়ে একটা অন্তঃকরণ বলে, একটা নিয়ে 16টা, তাহলে 16টা হচ্ছে বিকার। তাহলে এই হচ্ছে 16টা বিকার পদার্থ। আর 7টা হচ্ছে প্রকৃতি বিকৃতি, মূল প্রকৃতি হচ্ছে একটা, আর পুরুষের একটা দিয়ে পঞ্চবিংশী তত্ত্ব। তাহলে এইগুলোকে নিয়ে হলো। এর পরেতেও কিন্তু কিছু তত্ত্ব আছে, আদি তত্ত্ব। হ্যাঁ বলো। স্যার মহৎটা তো বিকৃতি বা বিকার নয়, ওটা তো প্রকৃতি বিকৃতি। স্যার একাদশ ইন্দ্রিয় আর পঞ্চভূত তো বিকৃতি বিকার দিয়ে 16টি। প্রকৃতি বিকৃতির মধ্যে বিকার পড়ে তো, প্রকৃতি বিকৃতির মধ্যে বিকার পড়ে। আর যদি তুমি সাংখ্যদত্ত কৌমুদী অনুসারে তুমি ধরো, আর আমাদের যে সাংখ্য কারিকা ধরো, তাহলে কিন্তু তোমার দুটো অর্থই ঠিক হবে। কেমন তোমাকে বল, তুমি যেটা সেটাও ঠিক, যে এই 7টিকে বাদ দিয়ে বাকি যে একাদশ ইন্দ্রিয় আছে, একাদশ ইন্দ্রিয় আর 5টি হচ্ছে ভূত দিয়ে হয়ে যাবে তোমার হচ্ছে 16টি, সেটিও বলে। আবার এই মহৎ, অহংকার, এগুলোকে নিয়েও 16টা ধরা হয়। বুঝেছো? সেটা তুমি এখনই বুঝতে পারবে। অভ্যন্তরীণ কি, দুটো তো অর্থই ঠিক। বর্ষা, তুমি ঠিকই বলেছো, ঠিক আছে? বর্ষা, শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এখানে দেখো, আদি দত্ত কি বলছে, আভ্যন্তর বুদ্ধি, অহংকার পুনঃ বিবর্তিত রূপ। দেখতে পাচ্ছ, বিবর্তিত হলো তো। বাহ্যিক পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় বিবর্তিত রূপ, মানে কি হলো কার্যরূপ বিকার, বিবর্তিত বিকার। সূক্ষ্ম তত্ত্ব, শব্দ সবই বিবর্তনের মধ্যে পড়ে। দেখেছো, একটাও কোনো ভুল আছে বলে, অর্থাৎ ভুল বলা যাবে না। আমি তোমাদেরকে কোন রকম ভুল শিখাচ্ছিও না, আর আমি আমাকে ভুল প্রতিপাদনও করছি না। ভালো করে দেখো, তুমি যেরকম সেটাও ঠিক, সেটাও কিন্তু সাংখ্যদত্ত কৌমুদীতে আছে, আমি স্বীকার করলাম। কিন্তু এটাও একটা তত্ত্ব আছে, দুটোই ঠিক। এইগুলো এই এই 3টেকে নিয়েও ধরে। আবার অনেকে আবার একাদশ ইন্দ্রিয় আর 5টা হচ্ছে মহাভূতকে নিয়ে কিন্তু 16টা ধরে। তো এই 11 আর 5-এ 16, এটাও বিকার পদার্থ বলা হয় থাকে, ঠিক আছে? শুধু বিকার বলে, যেহেতু ওইটা কোন রকম প্রকৃতি বিকৃতি হয় না, তাই অনেকে এটা বাদ দেয়। বর্ষা, বুঝেছো? কিন্তু তত্ত্ব অনুযায়ী সবই হচ্ছে বিবর্ত রূপ, বিকৃত রূপ, বিকার, শুধু প্রকৃতি ছাড়া। বুঝেছো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। না হলে বলো, অসুবিধা কিছু না, ভুল হলে বলো। এই যে 16টি বিকার, 7টি প্রকৃতি বিকৃতি, মূল একটি প্রকৃতি দিয়ে হয়ে গেছে 25টি। এটা গেল। প্রমাণ আছে 3 প্রকার প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, আত্মবচনে যাবো না, এগুলো তো পরে পড়বে তোমরা। এরপরে পুরুষের স্বরূপ আছে, প্রকৃতির স্বরূপ আছে, পুরুষের স্বরূপ, প্রকৃতির স্বরূপ। এইভাবে কিন্তু আমাদের সাংখ্যতত্ত্ব কৌমুদী আমাদেরকে জানতে হবে। কি কি জানতে হবে আমাদেরকে? পুরুষের স্বরূপ কি, প্রকৃতির স্বরূপ কি, তারপর তোমার হচ্ছে প্রত্যয় স্বর্গ, 50 প্রকার প্রত্যয় স্বর্গ, তুষ্টি, সিদ্ধি, হচ্ছে অশক্তি, এই যে আর হচ্ছে এই যে বিকার, বিপর্যয়, এই যে সিদ্ধ প্রত্যয় স্বর্গ আছে, সেগুলো পরীক্ষা পড়ে। চতুর্দশ ভুবনানি, সেগুলো পড়ে। অহংকার থেকে কিভাবে 2 প্রকার উৎপত্তি হয়, অর্থাৎ বৈকৃত অহংকার, সাথে হচ্ছে সাত্বিক অহংকার। এই 2 প্রকার যে অহংকার আছে, সেই অহংকার থেকে কিভাবে উৎপত্তি হয় সেটা পড়বে। এছাড়াও তোমার হচ্ছে আর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাংখ্যকারিকার, সাংখ্যিক হচ্ছে প্রকৃতির স্বরূপ। হ্যাঁ, ও তোমার হচ্ছে ইয়েবাদ, সৎকার্যবাদ। সৎকার্যবাদে করতে হবে, সৎকার্যবাদের কারণ, প্রকৃতির স্বরূপের কারণ, পুরুষের স্বরূপের কারণ, প্রকৃতির অস্তিত্বের প্রমাণ, পুরুষের অস্তিত্বের প্রমাণ। এই প্রমাণগুলোকে দেখতে হবে। অনুপলব্ধি হেতু যে 5টা যে প্রমাণ, সেই 8টা প্রমাণ আছে, সেই 8টা প্রমাণ দেখতে হবে। আর 3 প্রকার যে গুণ আছে, 17তম, ওগুলোকে অনেকে বলে বিষাদ, প্রীতি,
এই সমস্ত নাম দিয়ে অনেকে বলে। তাহলে এই যে তিনটে যে গুণ আছে সেইগুলোকে কিন্তু আমার দেখতে হবে। তাহলে সাংখ্যিকে কি কি দেখার বিষয়? গুণত্রয়ম, আর প্রমাণত্রয়ম, অন্তঃকরণত্রয়ম, তাহলে তিনটে ত্রয়ম চলে গেল। আর 16টা বিকার, সপ্ত প্রকৃতি বিকৃতি, ত্রিবিধ দুঃখ, এগুলো দেখতে হবে। আর টিকাগুলো দেখতে হবে, সম্প্রদায়গুলো দেখতে হবে। এছাড়াও তোমাকে যেটা বিশেষ করে দেখতে হবে, যেখানে পরীক্ষায় ক্রম পড়তে পারে, কি ক্রম পড়তে পারে? সাংখ্যের স্বরূপের ক্রম, অর্থাৎ পুরুষের যে স্বরূপের যে লক্ষণ তার ক্রমটা, প্রকৃতির স্বরূপের যে লক্ষণ তার ক্রমটা, আর প্রকৃতির অস্তিত্বের প্রমাণে, পুরুষের অস্তিত্বের প্রমাণে যে ক্রমগুলো আছে, যে ক্রমগুলো অনুপলব্ধির যে ক্রম বা 8টা প্রমাণের যে ক্রম, এই ক্রমগুলো না করে যাবে না। এছাড়াও 50 প্রকার যে প্রত্যয় স্বর্গ আছে, সেই প্রত্যয় স্বর্গের ক্রমটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, যদি ক্রম দিলে কোশ্চেন পড়ছে। তাহলে এই বিষয়গুলো আমরা সাংখ্যিকায় ব্যাপারটা দেখতে পারবো, পড়তে পারবো। তাহলে সাংখ্যিকায় মূল বিষয়গুলো বললাম। 1 ঘন্টায় সবটা পড়ানো যাবে না। আমি তোমাদের দুঃখ ত্রয় বলে দিলাম, সে ইম্পর্টেন্ট বলে। প্রশ্ন কিভাবে আসছে বললাম, এবং 25টি তত্ত্ব, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটাও বললাম। তাহলে আজকে এখানেই শেষ করব, 8:30 বেজে গেছে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি উত্তর দেবো। তোমাদের যদি কোনো এই সাংখ্য শাস্ত্র বিষয়ে প্রশ্ন থাকতে পারে, পরীক্ষা বিষয়ে কোনো প্যাটার্ন মনে পড়ে, তোমরা বলতে পারো, তাহলে এখানেই শেষ হবে। কোনো প্রশ্ন আছে? বিষ্ণু স্যার আছেন? হ্যাঁ, রয়েছে রয়েছে। হ্যাঁ। স্যার আরেক ধরনের কোয়েশ্চেন হয় যে হ্যাঁ, বলো। এই সাংখ্য তত্ত্বে বিভিন্ন যে এগুলো বিশেষণগুলো দেওয়া হয়েছে, যেমন প্রদীপবৎ, এইরকম প্রশ্নগুলো তুলে দিয়ে বলে এটা কাকে বোঝানো হয়েছে। ও, পঙ্গু অন্ধবাদ, প্রদীপবাদ, বৃত্তি, প্রকাশ আত্মা, এরকম হ্যাঁ ওগুলো। এরকম ঠিক লাইন ঠিক। তুলে দিয়ে বলে যে এটা কাকে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে সেই প্যাটার্নটা রাখবো। তাহলে আমার প্যাটার্নের সঙ্গে আর একটা প্যাটার্ন যোগ করুন, ঠিক আছে? ওই হ্যাঁ। পঙ্গু অন্ধ একটা আছে, আর প্রদীপ আরেকটা আছে, অর্থবাদ। ওই এতে প্রদীপকল্পা ওই বলতে কাকে সত্য বোঝানো হচ্ছে। রজতম যে আছে, গুণে যে গুণত্রয় প্রকাশ করতে যে ওখানে বলা হয়েছে, হুম হুম ওখানে হুম। ওদের যে কি কাজ, গুণের 3টে গুণের কি কাজ, সেখানে বলছে প্রদীপবৎ অর্থতর বৃত্তি, যে ওখানে হ্যাঁ ওইটা বলা হয়েছে। ঠিক আছে। হ্যাঁ। হুম। কোনটা প্রদীপ, কোনটা সত্যটা, কি সত্যটা যে হ্যাঁ লাইটটা, প্রকাশটা, হ্যাঁ। হ্যাঁ। অন্ধকার হচ্ছে তমগুণটা, আর যেটা জ্বলছে সে পোলতাটা বা যে প্রদীপটা, সেটা হচ্ছে তোমার রজগুণ। এইভাবে অনেকগুলো ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, ভালো লাগলো। আর কিছু, আর কেউ কিছু জানতে চাও বা কিছু প্রশ্ন বলতে চাও? স্যার হ্যালো, হ্যাঁ, বলো স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার সাংখ্য দর্শনে সত্য, রজ, তম এগুলোকে কি হিসেবে স্বীকার করা হয়? কি বললে? সত্য রজতম? সাংখ্য দর্শন কি হিসেবে স্বীকার করেছেন সত্য, রজ, তমকে? প্রকাশ, না 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 না, প্রীতি, সত্যকে প্রীতি বলা হয়, তমকে বিষাদ বলা হয়। তো প্রীতি, বিষাদ, আর একটা কি আছে ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে একটু। হ্যাঁ, এইভাবে অপ্রীতি ঠিক আছে। আর বিষাদ। অপ্রীতি বিষাদ, অপ্রীতি বিষাদ, ঠিক আছে। আর কারো কিছু কোশ্চেন আছে? স্যার বুঝলাম না, মানে সাংখ্য দর্শনের সত্য, রজ, তমকে মানে সাংখ্য দর্শন কি হিসেবে স্বীকার করেছেন? বললাম তো, সাংখ্য দর্শনে সত্যগুণকে বলা হয় প্রীতি, আর তমগুণকে বলে অপ্রীতি, আর বিষাদ, না বিষাদ হচ্ছে তমগুণকে, আর রজগুণকে অপ্রীতি বলা হয়। বুঝেছো? মানে গুণ হিসেবে স্বীকার করেছেন সাংখ্য দর্শন সত্য, রজ, তম তিনটেকে? হ্যাঁ, গুণেছি তো, নাহলে আর কি অন্য কিছু আছে নাকি? আমি একটা জায়গায় পড়ছিলাম দ্রব্য হিসেবে স্বীকার করা হয়েছে, যেখানে সেজন্য আছে মানে সেখানে। একটু ডাউট ছিল স্যার, ওই জন্য জিজ্ঞাসা করলাম। না না, কোনো দ্রব্যই নয়, হ্যাঁ, কোনো দ্রব্যই নয়, ঠিক আছে। স্যার গুণ আমি গুণ গুণ। আচ্ছা, বিধুভূষণ গুণ কখনো দ্রব্য হয়? আরে সাংখ্য দর্শনের গুণত্রয়, আমরা গুণ তো স্বীকারই করছি, গুণকে তো গুণই স্বীকার, তাই তো সত্যতম, ঠিক আছে। স্যার আমি বিধুভূষণ ভট্টাচার্যের বইটা দেখছিলাম, ওখানে লেখা ছিল যে দ্রব্য হিসেবে স্বীকার করেছে সাংখ্য দর্শন, সেজন্য জিজ্ঞাসা করলাম আর কি। উনি জানেন হয়তো, আমি জানি না, বুঝলি তো। আমি আচ্ছা, কাউকে অসম্মান করতে পারবো না। যিনি লিখেছেন তিনি কোন কনটেক্সটে ব্যবহার করে লিখেছেন জানি না, কিন্তু গুণটা গুণই, এবং সাংখ্য দর্শনে গুণকে গুণ হিসেবে স্বীকার করেছেন, হ্যাঁ। এবং সাংখ্য কারিকা এবং সাংখ্য, আমি বাচস্পতি মিশ্র বই কোথাও দেখতে পাইনি দ্রব্য হিসেবে স্বীকার করেছে বলে। তুমি আচ্ছা শিওর শট থাকতে পারো।
বুঝেছো? অনিতা, অঙ্কিতা, হ্যাঁ স্যার। আমি যে ভুল বলছি 900% গ্যারান্টি, হ্যাঁ? এ রেকর্ড হচ্ছে, ভয় নাই আমার, হ্যাঁ ঠিক আছে। আর কারো কিছু করছেন? স্যার হ্যাঁ বলছি যে গঙ্গাসাগরে যে কপিলমুনি আশ্রম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে ওই কপিলমুনি কি এখানে এসে আশ্রম করেছিলেন? কপিল হ্যাঁ কপিল মুনির আশ্রম, ওই কপিল মুনি না ওই ওই কপিল মুনির শিষ্য, সেই নিয়ে আমার জানা নেই, বুঝেছো তো? হ্যাঁ সেইটাই। হ্যাঁ, ও কপিল মুনি হচ্ছে ওনার সম্প্রদায়ে কেউ আসে করতে হ্যাঁ পারে, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ঠিক ঠিক। হ্যাঁ যেমন আমাদের তো হ্যাঁ এখানে হনুমান মন্দির আছে গো, হ্যাঁ হ্যাঁ তাহলে রামচন্দ্র অযোধ্যা তো হনুমান মন্দির আছে, কি করবে সেরকম মতো ব্যাপারটা, বুঝেছো? কপিলের নাম হ্যাঁ করে হ্যাঁ, কপিল মুনি স্থাপনা কেউ করতে পারে তার শিষ্যরা। ঠিকই বলছেন। যেমন আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শঙ্করাচার্য মঠ 4 জায়গাতে আছে। হ্যাঁ আসছে কোথায় শব্দ হচ্ছে একটা, হুম, হ্যাঁ তো এরকমও তো ঠিক। ব্যাপার, বুঝলি তো? হ্যাঁ যেমন হ্যাঁ আমাদের রামকৃষ্ণ মঠ বেলুড়ে হ্যাঁ প্রতিস্থাপিত হয়েছে, হ্যাঁ কিন্তু রামকৃষ্ণ মঠ তো রাম কামারপুকুরে তো আছে, কিন্তু আমার জানা নেই। আমি উত্তরটা দিতে চাইলাম, জানা নেই, আমার জানা নেই বলাটাই ভালো। যার মধ্যে জানি এটা না, না, বললাম যে গুণ গুণ হিসেবে দ্রব্য নয়, 900% এটা হ্যাঁ বলতে পারবো না আমি। হ্যাঁ আর কারো কিছু কোশ্চেন আছে? নাহলে এখানে বিশ্বসাকে আমি সমাপ্ত করার জন্য বলবো। বিষ্ণু স্যার। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা তোমরা দেখো, নেট সিলেবাসে যা কিছু পাঠ্য বিষয় রূপে রয়েছে, পাঠ্যসূচি রূপে রয়েছে, দেখো সেগুলো তোমরা অনেকবার বহুবার পড়েছো, তাই না? এখন বিভিন্ন আচার্যের কাছে পড়েছো। এখন আমাদের এই ক্লাসের মূল ফোকাস হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে নেট মুখী পঠন পাঠন। নেট পরীক্ষায় কতটুকু কাজে লাগবে। একটা সাংখ্য দর্শন, একটা যোগ দর্শন, একটা সমাজ প্রকরণ, সেটা কখনোই 1 ঘন্টা বা 2 ঘন্টার বিষয়বস্তু নয়। আমরা কিভাবে প্রশ্নটাকে অ্যাটেন্ড করতে পারি, এই যে আমাদের সামনে যে লক্ষ্য, সেই লক্ষ্যটা থেকে কি করে আমরা সফলতা লাভ করতে পারি, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো সন্তু স্যার অত্যন্ত অল্প সময়ের মধ্যে সাংখ্য দর্শন থেকে বিশেষত এই যে নতুন প্যাটার্ন এবং পুরনো প্যাটার্ন, এর মধ্যে যে এখন ছেলেদের মধ্যে ভীতি আছে, দেখো আমি তো কখনো কোশ্চেন কঠিন আছে বা ভয় পাওয়ার মতন কিছু আছে আমি ভাববো না, কারণ আমরা মাস্টার হয়ে গেছি আর্টসের। তো কেমন কোশ্চেন আসবে, আমাদের কোভিডের ওষুধ নির্মাণ করতে হচ্ছে না, আমাদেরকে একটা প্রশ্ন দেখে উত্তর করতে হবে। তা সেই অনুসারে আমাদের বুদ্ধিকে তৈরি করতে হবে। তো সন্তু স্যার অত্যন্ত সরলভাবে বিষয়বস্তু উপস্থাপন করলেন, এবং বিশেষত ওনার মূল ফোকাস ছিল কিভাবে প্রশ্নগুলো আসছে, ছেলেদের ভয় কিভাবে কাটানো যায়। তো সন্তু স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনি দিন রাত এক করে ছাত্রদের সাফল্যতার জন্য পরিশ্রম করে চলেছেন। তো সন্তু স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আগত সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের এই সংস্থার এক গুরুত্বপূর্ণ সদস্য কৃষ্ণগোপাল পাত্র মহাশয়কে ডেকে নেব। তিনি আমাদেরকে ধন্যবাদ, মোটামুটি এই সংস্থার যারা সঙ্গে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি আহ্বান জানাবো। কৃষ্ণগোপাল স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার সাউন্ড। আজকের আমাদের যে ডেমো ক্লাস ছিল, খুব সুন্দরভাবে ডক্টর সন্তু কুমার পান মহাশয়, যিনি আমাদের এই সংস্থার কর্ণধার এবং পীঠাধীশ, খুব সুন্দরভাবে আপনাদের পড়িয়েছেন এবং প্রশ্নের ধরন বিশেষভাবে বলেছেন যে আজকালকার যে বিগত যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে প্রশ্ন একেবারে ডিরেক্ট আমরা কোনো প্রশ্ন দেখছি না। সেক্ষেত্রে বিভিন্ন ছক বা ক্রম, বেশিরভাগ প্রশ্ন আসছে ক্রম নিয়ে ডিরেক্ট। তো সেগুলো তিনি একেবারে ডিটেলসে বলেছেন যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এগুলো নিয়ে আবার আপনাদের ডিটেলসে উনি পড়াবেন। এখন ডেমো ক্লাস আপনাদের দেওয়া হয়েছে, উনি আবার ডিটেলসে এগুলো প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়াবেন। সে সময় আপনারা আরো গভীরভাবে বিষয়টা বুঝতে পারবেন, এর তাৎপর্য বুঝতে পারবেন। তো তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং বিষ্ণু স্যারকে ধন্যবাদ জানাই। বিভিন্নভাবে যারা
সজল স্যার ছিলেন, তাকেও ধন্যবাদ জানাই, এবং আরো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আজকে তাদের সকলকেই প্রত্যক্ষভাবে অপ্রত্যক্ষভাবে যারা যুক্ত ছিলেন তাদেরকে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। এবং আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা দেখুন ডেমো ক্লাসগুলো কি ধরনের হচ্ছে, ক্লাসের গুণবত্তা বিচার করুন, তারপর আপনারা ভর্তি হন। এখনই আপনাদের ভর্তি হতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। আপনারা অবশ্যই দেখুন তাতে আপনাদের কি লাভ হচ্ছে সেসব ভেবে তারপর আমাদের বিভিন্ন আরো যে সুযোগ সুবিধা সংস্থা থেকে প্রদান করা হচ্ছে সেগুলো আপনারা দেখুন, তারপর অবশ্যই ভর্তি হবেন। সেগুলো নিয়ে আপনাদের পরে আবার ডিটেলসে এখানে জানানো হবে। আপাতত যে ডেমো ক্লাসগুলো হচ্ছে সেগুলো আপনারা করতে থাকুন। সকলকে আবার আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। কৃষ্ণ স্যারকেও অসংখ্য আমার ধন্যবাদ জানাই, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। একটা কথা দেখো, তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে এই সংস্থা বিষয়ে জানাতে পারো। দেখো, শিক্ষা একটা সংস্কৃতের খুব একটা সুন্দর কথা আছে, বাদে বাদে যায়েতে তত্ত্ববোধ। এই যে আলোচনা হচ্ছে আজকে, সুন্দর একটা প্রশ্ন করছো, একটা স্যার উত্তর দিচ্ছেন, আবার প্রশ্ন হচ্ছে। তো দেখো, সব সময় আমাদের কি করতে হবে, অনেকে ভাবে কি আমি অন্যকে বলবো না, ও শিখে নেবে, ও জেনে যাবে। এই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে উন্নত ছেলেরা থাকলে যখন একটা ছেলে জেআরএফ পাবে তখন বাকিরাও চেষ্টা করবে। তো তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকেই বলতে পারো, আমাদের তো মূল লক্ষ্য সন্তোষ স্যার আগেই বলেছেন, অত্যন্ত কম পয়সায় অত্যন্ত কম পারিশ্রমিকে পড়ানো। তো যত স্টুডেন্ট বাড়বে এই 4000 আমরা আরো নিচের দিকে যাব, এটাই আমাদের লক্ষ্য। তো যাই হোক, সন্তোষ স্যারের আমি পারমিশন নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ। আর একটা বিশেষ ঘোষণা আছে আমাদের। হ্যাঁ, বলুন। ঘোষণাটা হলো আমাদের নেক্সট যে ডেমো ক্লাস সেটা 15 তারিখে 7:30টার সময় হবে। আমি নোটিশ তো পাঠাবোই, আবার ব্যানার যাবে, হ্যাঁ। তোমরা ফলো রাখবে। তো আজকে মকর সংক্রান্তি অগ্রিম শুভেচ্ছা সকলকে। ভালো করে পিঠা খাও, আনন্দ করো, আর তার সাথে সাথে নেট পড়াশোনা করো। অনেকগুলো কোশ্চেন ভালো করেছে সবাই। আর আমাদের কৃষ্ণ স্যার বলছেন, নীলবাবু, যে ওই কপিল মুনি ওই আশ্রমটা ওনার নামেই বলছেন, ওটা তাহলে উনি জানেন, কৃষ্ণ স্যার উনি লিখেছেন, আমাকে জানাচ্ছেন, ওটা বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। হ্যাঁ 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 স্যার, আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম, সেটাই মনে পড়লো বলে আপনাকে জানালাম। হ্যাঁ হ্যাঁ, আর বোঝা গেছে। তো আবারও বলছি যে গুণত্রয় নিয়ে প্রশ্ন করছে অনিতা। গুণত্রয় মানে গুণ মানে গুণই দ্রব্য নয়, গুণ সেটা সাংকোশ মতো নয়, ন্যায় মতো নয়। আমি কোনদিন পড়িনি। বর্ষা, তোমার কোশ্চেনের উত্তর আবারও বলি, কেউ ভ্রান্তি দেখো না। ষোড়শ বিকারগণ হচ্ছে ওই তোমার ইন্দ্রিয়কে নিয়েও হয়, পঞ্চভূতকে নিয়েও হয়, আর এইটার সঙ্গেও গণ গণনা করে, সেই বইও আছে। দুটোই অবশ্য, কিন্তু পরীক্ষাতে তোমার পড়লে বাচস্পতি মৎস্য মাত্রাই লিখবে। ঠিক আছে? তো সকলকে ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। শুভরাত্রি। ধন্যবাদ বিষ্ণু স্যারকে, কৃষ্ণ স্যারকে, এবং আমার ছাত্রছাত্রী এবং সজল স্যারকে বিশেষ ধন্যবাদ। শুভরাত্রি, সকলে ভালো থেকো। স্যার রাখলাম স্যার।